ভাই, ভাবির বাড়ির আশেপাশের লোকজন থেকে খবর নিয়েছি অসুস্থ আসলে ভাবি না, আপনার শ্বশুর। তারা কেউ আপাতত বাসায় নেই, ক্লিনিকে আছে। রঙ্গন কোনো রিয়াকশন দিল না, উঠে পড়ল, প্যান্টের ময়লা ঝাড়তে ঝাড়তে বলল, কোন ক্লিনিক আছে শুনেছিস? ভাই, সিটি ক্লিনিক। আচ্ছা চল। কোথায়? তোর শ্বশুর বাড়ি। কবির ফ্যাল ফ্যাল করে চেয়ে বলল, কিন্তু ভাই, আমার তো কোনো শ্বশুর বাড়ি নাই, আর আপনার তো এখন ক্লিনিকে যাওয়া উচিত। রঙ্গন বাইকে উঠে বসে বলল, ক্লিনিকে যাব, হায়। কবির ঝটপট করে উঠে বসে আবার বলল, তাহলে বলেন কেন আমার শ্বশুর বাড়ি যাবেন? রঙ্গন মেজাজ এতক্ষণ ধরে রাখলো, এবার আর পারল না, দাঁতে দাঁত পিষতে পিষতে বলল, এখন তুই যদি মুখটা আল্লাহর বাস্তে বন্ধ না করিস, তবে আমি সারা জীবনের জন্য বন্ধ করার ব্যবস্থা করে দেব। কবির সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরে সোজা হয়ে বসল। রঙ্গন আর সময় নষ্ট করলো না, একটানে বাইক এনে দাঁড় করালো ক্লিনিকের সামনে। কবির উসখুস করছিল কিছু বলার জন্য, কিন্তু রঙ্গনের চোখ রাঙানিতে থেমে গেল। ভেতরে ঢুকে দুজনের কাউন্টারে গেল। পরিচয় দিয়ে কোনো কেবিনে আছে জানতে চাইলে ভদ্র মহিলা জানান, সরি স্যার, ওনারা তো 1 ঘন্টা আগেই বের হয়ে গিয়েছে। এখানেও ওহির খবর না পেয়ে দুজনেই বেরিয়ে এলো। রঙ্গন আবার বাইক স্টার্ট দিল, ফুল স্পিডে বাইক চালিয়ে ওহিদের বাড়ির সামনে এলো, কিন্তু না, এখনও তালা দেওয়া। না, আর মেজাজ ধরে রাখা গেল না। বাইক থেকে নেমে কবিরকে ধমকে বলল, ব্যাগ থেকে নাম। কবিরের আর কোনো বলার সাহস হয়ে উঠল না, নেমে পড়ল। নামার সঙ্গে সঙ্গে রঙ্গন বাইক ধরে ছুঁড়ে মারল। ঠাস করে নিচে পড়ে বিকট শব্দ হলো। কবির চমকে উঠল। কিছু বলার পূর্বেই বাইকের চাবিটা ছুঁড়ে হাঁটতে হাঁটতে চলে গেল। পেছনে পড়ে রইল কবির আর তার শখের বাইক। পেছন থেকে বেচারা কয়েকবার ডাক দিলেও শোনার ভান করে এগিয়ে গেল। গ্রীষ্মকাল মানে চারপাশে প্রখর রোদের আনাগোনা, তার উপর প্রচণ্ড গরম তো আছেই। রাস্তার হাতে গনা 2-4টে গাছবিহীন সব গাছের বাতাস বন্ধ। ওই ভেবেছিল এই গাছগুলোর নিচে বসে ফ্রেশ হাওয়া খেলে বাবার শরীর ভালো লাগবে, কিন্তু তা তো হলোই না। উল্টে ভ্যাপসা গরমে ঘেমে একাকার হয়ে গেল বাবা মেয়ে। ওই আর উঠে বসলো না, দাঁড়িয়ে একটা অটো দাঁড় করিয়ে উঠে পড়ল। ভদ্রলোক নিঃশব্দে মেয়ের সঙ্গ উপভোগ করছেন। মূলত 2 দিন আগে হুট করে ভদ্রলোক জ্বরের ঘোরে সেন্স হারিয়ে ফেলেছিলেন। ওহি কী করবে বুঝতে না পেরে আশেপাশের লোকজন ডেকে জড়ো করেন। প্রতিবেশীরাই তাদের বাবা মেয়েকে হসপিটাল অবধি পৌঁছে দিয়ে গিয়েছিলেন। মিস আয়শা বেগম এই দুদিন তাদের জন্য রান্না করে খাবার পাঠিয়েছেন। ওহি যদিও কে খাবার পাঠাচ্ছে বিষয়টা বাবার থেকে লুকিয়ে গেছে, নাহলে তিনি যে খেতেন না সে ভালো করেই জানে। গাড়িতে বসে এসব ভাবতে ভাবতে বাড়ি অবধি পৌঁছালো। ঘরে ফিরে আগে বাবাকে গোসলে ঢুকিয়ে নিজেও গোসল করে নিল। চুল মুছতে মুছতে বারান্দায় এসে দাঁড়ালো। চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিল। মনটা ফুরফুরে হয়ে উঠল। ভালো লাগছে না এখন। হঠাৎ মনে পড়লো বাবার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। ডাকতে ডাকতে আবার ভিতরে ঢুকে বলল, বাবা, হয়েছে তোমার? ওষুধ খেতে হবে। রঙ্গন উদাস মনে একটা পাড় বাঁধা পুকুরের সামনে গিয়ে বসলো। ভালো লাগছে না কিছু তার, সেদিনের পর থেকে আরও না। সেদিন রঙ্গন জেলে মনে মনে চাচ্ছিল ওহি আসুক, কিন্তু ওহি যে সত্যি আসবে সে ভাবতে পারেনি। এখনও তার চোখে সেই দৃশ্যটা বারবার ভেসে আসে। অতীত দৃশ্যপট থানায়। আপনার বিষ। ওহির কথায় রঙ্গন অবাক হলো। তার থেকেও বেশি অবাক হলো তার হাতে সিগারেট দেখে। এই মেয়ে মোটেও তাকে সিগারেট কেনা দেওয়ার মানুষ নয়। কেন যে কোনো যে ঘাপলা আছে বুঝেও হাত বাড়ালো। মৃদু স্বরে বলল, আজকাল আমার জন্য সিগারেট কিনে আছিস? কি ব্যাপার বলতো? প্রেমে টেমে পড়লে নাকি? ওহি তাচ্ছিলের হাসি হাসলো। বুঝলো সে প্রেমে পড়বে, তা রঙ্গনের মতো বখাটে অসম্ভব। তবে মুখে সে কথার উত্তর না করে আবার প্রশ্ন করলো, জামিন পেয়েও হাজতে কেন বসে আছেন? মনের সুখে। অদ্ভুত মনের সুখ। যাই হোক, আমি আসছি। কথাগুলো বলেই চলে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল। রঙ্গন পিছু ডাকলো, বলল, কি রে, সিগারেট দিয়ে গেলি, লাইটার তো দিলে না? ওই বেশ স্বাভাবিক ভঙ্গিতেই পেছনে তাকালো। কিছু বলার পূর্বেই আবার বলল, না থাক, আমার কাছেই আছে। বলেই পকেট থেকে লাইটার বের করে ধারালো। মুখে দেওয়ার আগে মিটমিট করে হেসে বলল, কি রে, তোর বাবা জানে তুই এখানে? আপনার সমস্যাটা কি? তুই
বলেই রঙ্গন সিগারেট মুখে তুলে জোরে টান দিতে খুক খুক করে কেসে উঠলো। নাক মুখ দিয়ে অ্যালার্জিগুলো ঝাঁঝ বের হতে শুরু করলো। রেগে ওহির দিকে তাকাতে সে মৃদু হেসে বলল, আসল বিষ নয়, উপকারী বিষ, শরীরের জন্য ভালো, খেতে থাকুন। ওহির জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে রঙ্গনের গালির কাছে টিকতে পারতো না। তবে মুখে না বললেও মনে মনে 2-4টে গালি দিতে ভুললো না। যতদূর সম্ভব নিজেকে স্বাভাবিক রেখে হাত বাড়িয়ে বলল, কাস্টমার তো খেলো, এবার আবিষ্কারক খেয়ে দেখো। বর্তমান। হুট করে মাথায় একটা শিমুল ফুল পড়তেই চমকে উঠল। ফুলটা হাতে নিয়ে পুকুরে ছুঁড়ে মেরে বলল, বালের ফুল। না ভাই, এটা শিমুল ফুল। রঙ্গন বিরক্তি নিয়ে পেছনে তাকিয়ে দেখলো পিটার দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। আবার বলল, ভাই ভালো আছেন? হ্যাঁ, অনেক ভালো আছি, যা এখান থেকে। যাওয়ার আগে একটা গরম গরম নিউজ আছে ভাই। রঙ্গন আগ্রহ প্রকাশ করলো না, আবারও সামনে ফিরল। পিটার বলে উঠল, ভাই ভাবি ফিরেছে। 3 দিন পর আজ ওই কলেজে যাওয়ার জন্য বের হয়েছে। গলির মোড় ঘুরতে রঙ্গন হুট করে তার সামনে এসে দাঁড়ালো। এভাবে হঠাৎ করে এসে দাঁড়ানোতে ওই বেশ চমকে গেল। অল্পের জন্য চেঁচিয়ে ওঠেনি। ভেবেছিল হয়তো ছিনতাইকারী হবে, কিন্তু রঙ্গনকে দেখে বিরক্তির নিঃশ্বাস ফেলল। রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি চাই? রঙ্গন ঠোঁট চেপে হাসে। চারিদিকের মৃদুমন্দ বাতাসের সাথে সামনের রাগান্বিত মুখটা দেখতে মন্দ লাগছে না। হুট করে হাতের জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে কয়েক ধাপ এগিয়ে গেল। ওহি মনে মনে কিছুটা ভয় পেলেও পেছালো না, সেখানেই নিঃশব্দে দাঁড়িয়ে রইল। রঙ্গনের বেশ লাগছে। হাত দিয়ে চুল ঠিক করার ভঙ্গি করে হালকা একটু ঝুঁকে চোখ মেরে ফিসফিসিয়ে বলল, বিরক্তি মাখা মুখে তোকে ভীষণ মানায়, আর সেটা আমাকে আরও বেশি করে তোর কাছে টানে। তবে কি এটাই প্রেম গুঞ্জনের শুরু? না, এটা বড় গুঞ্জনের শুরু। ওহি নির্বাক তাকিয়ে কাট কাট গলায় উত্তর করে। আর কিছু বলার সুযোগ না দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। রঙ্গন হাসে। বেশ কয়েকদিন পরে আজ তার গান গাইতে ইচ্ছে করছে। ইচ্ছেখানা দমিয়ে রাখলো না। ওহির হাতের নাগালে যেতে গুনগুন করে গান ধরল। রঙ্গন গান গাইতে গাইতে হাওয়ায় মিলিয়ে গেল, তবুও গান ছাড়ল না। উদ্দেশ্য গাবতলি বাজার। সেদিন কবিরের কাছে বাইক রেখে আসে আর নেওয়া হয়নি, ওটাই নিতে যাচ্ছে। বাইক নিয়ে আজ তাকে একটা বিশেষ কাজে শহরের বাইরে যেতে হবে বিকালে। এই 3 দিন কই ছিল, কি হয়েছিল সারাদিন, সবাইকে এই প্রশ্নের উত্তর দিতে দিতেই গেছে ওহির। ভালো স্টুডেন্ট হওয়ার খাতিরে সবাই তাকে একটু বেশি গুরুত্ব দেয়। মাঝে মাঝে টুকটাক বিরক্তিবোধ করলেও ওহি মুখে কিছু বলে না। শুধু তাই এটুকুই না, আজ তাদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। কলেজ শেষে ওই চিন্তিত মুখ নিয়ে বাড়ি ফিরল। আরমান রহমান মেয়ের মুখ দেখেই আন্দাজ করলেন একটা কিছু হয়েছে। 1 গ্লাস পানি হাতে ধরিয়ে দিতেই ওহি শুকনো হাসলো। ভদ্রলোক মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কি হয়েছে আমার মেয়ের? বাবা পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, আমার অনেক টেনশন হচ্ছে। এবার আমার ঠিকমতো কিছুই শেষ হয়নি, আমি বোধহয়। আরমান রহমান মুচকি হাসলেন, বললেন, চিন্তা করিও না, তুমি পারবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস আছে। কিন্তু বাবা। কোনো কিন্তু না, যাও গোসল করে নাও। তোমার আদরের বোন তোমার সাথে কথা বলার জন্য ফোনের ওপাশে অধীর আগ্রহে বসে আছে। ওহি আর সময় নষ্ট করলো না, বড় বড় ধাপ ফেলে ঘরে ঢুকলো। কিসের গোসল, কিসের কি, সব রেখে আগে ফোন নিয়ে বসলো। প্রথমবারেই কল রিসিভড হতে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, আপুই। তবে ওপাশ থেকে কেউ কোনো সাড়া শব্দ করলো না। ওহি কয়েকবার হ্যালো হ্যালো করে উত্তর পেল না। হুট করে কল কেটে গেল। মিনিট খানিকের মধ্যেই আবার কল এলো। ওহি ধরতেই ওপাশ থেকে ধরে বলল, কেমন আছো? কল কেটে দিলে কেন? আমি কাটিনি, মা ধরেছিল, আমাকে ডেকে দিল। ও। বলেই ওহি একটা দীর্ঘশ্বাস ফেলল। অনন্তপর 2 বোন তাদের গল্পে মেতে উঠল। রঙ্গন পায়ের ওপর পা তুলে বসে পিটারের দিকে তাকিয়ে আছে। এদিকে বেচারা বারবার কলের ওপর কল করে যাচ্ছে কবিরকে, কিন্তু কল ধরার কোনো নাম গন্ধই নেই তার। উল্টে 3 বার কল কেটে দিয়েছে। এদিকে রঙ্গন 1 ঘন্টা যাবৎ বাইকের জন্য বসে আছে। উঠলেই যে তার কপালে দুঃখ আছে বুঝতে বাকি নেই তার। ভয়ে তথস্থ হয়ে ছোট ছোট করে তাকালো। রঙ্গন উঠার প্রস্তুতি নিতেই কবির বাইক নিয়ে ভুম ভুম করতে করতে এলো।
কবির মূলত গিয়েছিল তাদের বাড়িওয়ালির জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। এত বড় বাজারের ফর্দ দিয়েছিল। তার ভদ্র মহিলা কিনতে কিনতে কখন 2 ঘন্টা পেরিয়ে গেছে টেরি পায়নি। ক্লান্ত শরীর নিয়ে রঙ্গনের পাশে গিয়ে বসলো, চাবি হাতে দিতে দিতে বলল, সরি ভাই, দেরি হয়ে গেল। রাগ করে না, আমার আসলে কোনো দোষ নেই। এত এত জিনিস। রাগ করে নে। পিটার বুকে হাত দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, এই যাত্রায় রঙ্গনের মারের হাত থেকে বেঁচে গেল। কবির পাশের দোকানে 1 গ্লাস পানি দিতে দিতে রঙ্গনের দিকে তাকালো, ভয়ে ভয়ে বলল, ভাই, একটা কথা বলবো? বল। রাগ করবেন না তো? আমি কি সবসময় রাগ করি? হ্যাঁ। রঙ্গন তাকাতেই আবার মাথা নাড়িয়ে বলল। না না। কবির এবার পকেট থেকে একটা মেহেন্দি বের করে রঙ্গনকে দেখে দাঁত কেলিয়ে বলল। ভাই আপনি কি মেহেদি দিয়ে দিতে পারেন? রঙ্গন যেন আকাশ থেকে পড়ল, অদ্ভুতভাবে তাকিয়ে রইল কিছুক্ষণ। কবির আবার বলল, আসলে ভাই কি হয়েছে, জিনিসপত্র কেনার পরে দোকানদারের কাছে 25 টাকা খুচরো ছিল না, তাই মেহেন্দিটা ধরিয়ে দিয়ে বলল, মামা আপনার গার্লফ্রেন্ডকে দিয়েন। এখন আমি যদি কইতাম আপনার কোনো প্রেমিকা নেই, তাহলে আমারে কি ভাবতেন কন? তাই নিয়ে আনছি, কিন্তু এখন কি করবো, তাই ভাবছি নিজেই দিই। আপনি পারেন? রঙ্গন ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালো, অনন্তপর থমথমে গলায় বলল, হ্যাঁ পারি। আমার তো একটা বিউটি পার্লারও আছে, জানিস না? তা তোর কোন জায়গায় মেহেদি লাগিয়ে দেবো? কবির ভ্যাবার জায়গা খেয়ে গেল। বক বক করতে করতে যে কি বলে ফেলেছে এখন টের পেল। সুযোগ বুঝে দৌড় দেওয়ার প্রস্তুতি নিতেই রঙ্গন খপ করে ধরে ফেলল। তার উপর পিটারকে উদ্দেশ্য করে মেহেন্দি ছুঁড়ে মেরে বলল। আজও সব জায়গায় মেহেদি লাগিয়ে দেবো। পিটার দাঁত কেলিয়ে হাসলো, নাচতে নাচতে গিয়ে কবিরের হাত ধরল। কবির অসহায় চোখে দুজনের দিকে তাকিয়ে রইল। ওহির পরীক্ষা চলছে, পড়াশোনার চাপে ঠিকমতো খাওয়া দাওয়া করতেই ভুলে গেছে মেয়েটা। কিন্তু সে ভুললো, তার বাবা কিন্তু ভুলে যাননি। সারাক্ষণ মেয়ের পিছু পিছু এটা ওটা নিয়ে ছোটাছুটি করতেই থাকেন। একবার এক এক রকমের জিনিস রান্না করে নিয়ে আসেন। ভদ্রলোকের হাতের রান্না ভীষণ সুন্দর। শুধু হাতের রান্না নয়, তিনি সব কিছুতেই পারফেক্ট একজন মানুষ। একসময় তিনি প্রাইমারি স্কুলের হেড মাস্টার ছিলেন। যদিও এখন অবসরপ্রাপ্ত, অবসরে পাওয়া টাকা দিয়ে এখন তার সংসার চলছে। যদিও অন্য কাজে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু শরীর আর কুলোতে পারেনি। আর যে টাকা তিনি পেয়েছেন তা শেষ হওয়ার আগেই ওই ডাক্তার হয়ে যাবে বলে বাবাকে বুঝিয়ে সুঝিয়ে বাসায় রেখে দিয়েছে। ওহির মা পেশায় একজন ব্যাংকার। তিনি নিজের টাকায় চলতে স্বচ্ছন্দ বোধ করেন। তার মতে সবসময় পুরুষের টাকাতে কেন চলতে হবে, নারীরাও ইনকাম করতে পারে আর সেই টাকা দিয়েই চলতে পারে। যদিও ব্যাংকার হওয়ার পরটা ওহির বাবাই ধরিয়ে দিয়েছেন। খুব অল্প বয়সে ওহির বাবার সাথে বিয়ে হয় ভদ্রমহিলা। তিনি তাকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত হতে সহযোগিতা করেছেন। মানিয়ে নেওয়া, মন মতো হওয়া, সব চেষ্টা সব কিছু করেও কোনো কিছুতেই মন আটকাতে পারেননি নিজের স্ত্রীর। ওহিরা 2 বোন, দুজনেই ভীষণ বাবা ভক্ত। হবেই বা না কেন? ভদ্রলোক মেয়ে দুটোকে কখনোই মা ছাড়া কথা বলেন না। তাদের সব আবদার বাবার কাছে, আর তাদের বাবা তো সাধ্য মতো পূরণ করার চেষ্টা করেন। ওই পড়তে পড়তে টেবিলের মাথায় দিয়ে ঘুমিয়ে পড়েছিল। কারো ঠান্ডা শীতল হাত কপালে স্পর্শ করতে চোখ মেলল। বাবাকে দেখে একটা মিষ্টি হাসি উপহার দিল। বিনিময়ে ভদ্রলোকও হাসলেন। ঘুমিয়ে পড়েছিলি মা? না বাবা, আসলে চোখ লেগে এসেছিল। ঘুম পেলে একটু ঘুমিয়ে নে না হয়। না না বাবা, অনেক পড়া। 1 ঘন্টা ঘুমলে কিচ্ছু হবে না। অনেক কিছু হবে। আচ্ছা তাহলে এই হালিমটা খেয়ে নে। বলে পেছন থেকে এক বাটি হালিম বের করে টেবিলে রাখলো। ওহি অসহায় দৃষ্টি নিক্ষেপ করে বলল, বাবা আবার? ভাত তো খেতে চাস না, কিছু তো অন্তত খাবি, নইলে শরীর কেমনে চলবে। যদি আগে জানতাম ডাক্তারি পড়া এত কষ্ট, তবে তোকে বলতামই না। ও বাবা, আমি এত খেতে পারবো না তো। যতটুক পারিস খাবি তো। ওহি কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা খাবো, তবে ভাগাভাগি করে। তুমি অর্ধেক, আমি অর্ধেক, ঠিক আছে? কিন্তু কোনো কিন্তু নয়, নইলে কিন্তু খাবো না আমি। আচ্ছা আচ্ছা খাবো। হালিম খাওয়া শেষ করে আরমান রহমান বাটি নিয়ে বেরিয়ে গেলেন। ওহি পেছন থেকে তাকিয়ে তার মায়ের জন্য আফসোস করে বিড়বিড় করে বলল, বাবার ভালোবাসা যদি এক বিন্দু তুমি বুঝতে মা, তবে বাবাকে ছেড়ে যাওয়ার আগে 100 বার ভাবতে। কিন্তু আফসোস তুমি বুঝলে না। এইদিকে